This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। তন্নিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তন্নিষ্ঠা, ঘড়ির কাঁটা দুটো মানেই তো ফুল অ্যান্ড ফাইনাল। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, নিট ইস্যুতে কালীঘাট তৃণমূলের প্রতিবাদে বাধার অভিযোগ। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে মিছিলের অনুমতি দিয়ে কেন খারিজ, এই অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। আজ বিকেল ৩টার সময় মৌলালী মোড় থেকে মিছিল করার কথা ছিল, পুলিশ অনুমতি দিলেও পরে সেটা বাতিল করে, এমনটাই অভিযোগ। আজই শুনানির আর্জি তৃণমূলের তরফ থেকে। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, দুটো বিষয়, একটা আদালতে আর্জি জানানো হয়েছিল, সেখানে কি হলো? দুই, অনেক সময় দেখা যায় যে পুলিশ বা প্রশাসন অনুমতি না দিলেও রাজনৈতিক দলগুলো সেই জায়গাতে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করে। এক্ষেত্রে কি তৃণমূল সেটা করবে? দেখো, যে আর্জি জানানো হয়েছিল সেই আর্জি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। দুপুর ৩টের সময় ফের শুনানি রয়েছে এবং তারপর সেখানে বোঝা যাবে। বর্তমানে পদ্মপুকুর মোড় থেকে মৌলালী মোড় পর্যন্ত কালীঘাট তৃণমূল কংগ্রেসের একটি মিছিল ছিল। যেই মিছিলে তুমি আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ, এক অংশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, অন্য অংশে সমর্থকরা দাঁড়িয়ে রয়েছে। তাদের কিন্তু একেবারে এখানে জমায়েত ছিল। পুলিশের তরফ থেকে স্পষ্ট বার্তা যে জমায়েত করা যাবে না, এমনকি অনুমতি থাকলে সেই অনুমতিপত্র দেখাতে হবে। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর লোকজন এখানে একেবারে জড়ো হয়েছে এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু বারবার এখানে বলছেন এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু এখানে একটা সাইড হয়েছেন। পুলিশ ফের আবার যে একেবারে যে কথা বলার সেই কথা বলার যে প্রক্রিয়া, সেই কথা বলার প্রক্রিয়া শুরু করবে। তুমি দেখতে পাচ্ছ, দেখো বৈশানা চট্টোপাধ্যায় তিনি নিজেও এসেছেন, কি কথা বলছেন শুনবো একটু। অ্যাডমিট করে সেটা হিয়ারিংয়ের সময় লেগেছে। আমরা আমাদের এখানে অ্যাসেম্বলটা হব, অ্যাসেম্বল হয়ে তারপর হাইকোর্টে যাব, যেরকম বলবে সেরকম বলবো। না, আমাদের প্রোগ্রামটা আছে, কর্মসূচিটা আছে। যে হাইকোর্টের ফার্স্ট আওয়ারে যেটা হয়েছিল হিয়ারিং, তাতে কি হলো? তাতে অ্যাডমিট হয়েছে তো আমাদের। অ্যাডমিট হয়েছে, হিয়ারিংটা কমপ্লিট হয়নি। না, হিয়ারিং হবে, হিয়ারিং কোর্ট তো তার প্রসিডিউর অনুযায়ী। হিয়ারিং কটার সময়? হিয়ারিং টাইমলি হবে, টাইমলি। আমরা কথা বলে আমাদের স্ট্যাটাস হলো আমরা ওখানে অ্যাডমিট হয়েছে, আমাদের পিটিশন অ্যাডমিট হয়েছে এবং আমরা ওখানে আজকে এখানে র্যালি, আমাদের প্রোগ্রাম, আমাদের অলরেডি আপনারা একবার পারমিশন দিয়েছিলেন, পারমিশন দেওয়া হয়। আবার আপনারা এখন হাইকোর্টে এটা রয়েছে, আমরা এখানে অ্যাসেম্বল হচ্ছে, অ্যাসেম্বলের জায়গাটা আমরা অ্যাসেম্বল করব। অ্যাসেম্বলটা তো আমরা হবে, অ্যাসেম্বল হতে গেলেও তো পারমিশন লাগবে। একাধিক করতে হবে, হয় না? না, অসুবিধে আপনার ট্রাফিক কনজেশন। এইখানে লোকগুলো গাড়ি করে নিয়ে তো বেরোতে পারে। একটা সাইডে দাঁড়ান। আমরা তো কোনো ট্রাফিক হ্যাজার্ড করছি না। ট্রাফিক হ্যাজার্ড এই তো হয়ে আছে, অলরেডি সরিয়ে নিন, আমরাও সরে যাচ্ছি, ঠিক আছে? না, ছেড়ে দিন। আমি এটা ছাত্র যুবদের মিছিল, এখানে ওদের লিডারশিপ, আমাদের লিডারশিপ আসছে। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি আপনাকে যে আমরা কিন্তু এখানে অ্যাসেম্বল করছি। আমরা এখানে আমাদের র্যালির জন্য আমরা অ্যাপ্লাই করেছি এবং অ্যাসেম্বলিটাই তো লিগালি হয়নি এখনো। কি করে? না, তাহলে আপনি তো 144, তাহলে তো যে কেউ এসে কোনো প্রসিডিউর দাঁড়াতে পারবো না। না, দাঁড়াতে পারবেন উইথ পারমিশন। যখন আপনি 5-এর বেশি লোক নিয়ে আসবেন, সারা কলকাতা জুড়ে এটা না, মানতে হবে। না, মানতে হবে। আমি বলছি আপনাকে মানতে হবে। এই কারণে আপনি এরকম 50-60 জন লোককে নিয়ে হেঁটে দাঁড়িয়ে পড়বেন উইদাউট ইনফর্মিং। না, they are moving. Nobody is standing at a certain place for a certain time. No, political program you have to take permission from the authority. আমরা অথরিটির কাছে চেয়েছি, আমরা হাইকোর্টের কাছে চেয়েছি। আপনি হাইকোর্টে চেয়েছেন, হ্যাঁ, হাইকোর্ট তো সেই জবাব দেবে। অ্যাডমিট করেছে, যখন অ্যাডমিট করবে আপনি অ্যাসেম্বল হবেন। অ্যাডমিট করেছি অলরেডি। আরে যখন পারবে আপনি অ্যাসেম্বল হবেন। আপনি 163 করে দিন না। আরে 163 কেন করব আমি? কেন করব? ইফ ইউ মুভ, আমি 163 প্রশ্ন নেই। যখনই আপনি গ্যাদারিং হয়ে দাঁড়িয়ে থাকবেন, স্ট্যান্ড স্টিল হয়ে এক জায়গায়, দ্যাট ইজ দ্যাট মানে ওটা কোনো পারমিশনের জায়গা নেই। যে কোনো জায়গায়, না, পার্কে যে কোনো জায়গায় লোক দাঁড়িয়ে থাকে। আরে শিয়ালদা রেল স্টেশন, হাওড়া ব্রিজের হাজার হাজার লোক আছে। এভরিওয়ান ইজ মুভিং, ইউ মুভ।
ডালহাউসিতে বহু লোক দাঁড়িয়ে থাকে। না না না, এইসব কথা বলবেন না, এইসব কথা বলবেন না। আমি এটাকে লিগালি, আপনি অ্যাডভোকেট, আপনি জানেন হোয়াট ইজ দ্য ল। রাজনৈতিক একটা কর্মসূচি এটা, এটা আপনারা যদি আমাদেরকে রাজনৈতিক কর্মসূচি করতে না দেন, আলাদা কথা। আমার না দেওয়ার প্রশ্ন নেই। আপনি হাইকোর্টে গেছেন তো, হাইকোর্ট পারমিশনটা ঠিক, অ্যাডমিট করেছে। আরে অ্যাডমিট করেছে ডিফারেন্ট থিং, দুটো ডিফারেন্ট থিং। দেখুন আমরা এখানে দাঁড়াবো, এখানে সবাই জানবে না হোয়াট ইজ অ্যাডমিশন এন্ড হোয়াট ইজ দ্য জাজমেন্ট। আমি লয়ারের সাথে কথা বলে আপনাকে আপনি সেটা করুন। না না, আপনি যদি সাইডে দাঁড়ান, আপনি রাস্তা সাইডে দাঁড়ান, রাস্তা সরে যান, রাস্তাটা ব্লক হয়ে গেছে, ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন, ক্লিয়ার করলে বুঝি আপনি রাস্তা খালি করুন। সুশোভন, আমরা দেখছিলাম বৈষ্ণব চট্টোপাধ্যায় কালীঘাট তৃণমূলের নেতা, তার সঙ্গে পুলিশের একটা রীতিমতন বাদানুবাদ। পুলিশের তরফ থেকে যুক্তি দেওয়া হচ্ছে, বৈষ্ণব বাবুরা তাদের মতন করে যুক্তি দিচ্ছেন। কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি? কত লোক এখনো পর্যন্ত জড়ো হয়েছে সেখানে? কোনো পতাকা কিছু দেখা যাচ্ছে? আচ্ছা, আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা এখান থেকে গাড়ি যাওয়া যাতায়াত। দেখো, তৃণমূল কংগ্রেসের পতাকা অবশ্যই আছে। তৃণমূল কংগ্রেসের দুজন নেতা, একদিকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, অন্যদিকে হুমায়ুন কবির, পুলিশের সঙ্গে। আমরা আজকে নিট কেলেঙ্কারির প্রতিবাদে এতগুলো ছাত্রছাত্রী যেখানে মারা গেছে, যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে দিল্লিতে, সেটার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আন্দোলনে নেমেছি। এইখানে পদ্মপুকুর থেকে মৌলালির মিছিল আমরা অ্যাপ্লাই করেছি এবং আমাদেরকে জানানো হয়েছে, অ্যাপ্লিকেশন পারমিট করা হয়েছে। রাত্রিবেলায় আবার ওরা এক ধরনের কথা বলছেন, আমরা হাইকোর্টে সেটা জানিয়েছি। হাইকোর্ট বলেছে যে এইটা আমাদের পিটিশন অ্যাডমিট করা হয়েছে এবং সেটা হিয়ারিংয়ের জন্য রাখা হয়েছে। আমরা আমাদের কর্মসূচি থেকে সরছি না। নিট কেলেঙ্কারির এত বড় ভয়াবহ ঘটনা, সেটা যদি কলকাতায় আমরা প্রতিবাদ করতে না দেওয়া হয় তৃণমূলকে, তাহলে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আন্দোলনে আছি, আমরা এখান থেকে সরব না। এটা নয়, 144 বা 163 জারি না হলে এটা কোনো আইনেই, তাহলে ধর্মতলা, ডালহাউসিতে, পাকসা, বিভিন্ন জায়গায় লোকে দাঁড়িয়ে থাকে। আজকে পদ্মপুকুরে আমরা দাঁড়িয়ে আছি। ওয়্যার ইজ দ্য 144? 144 নেই তো, তাহলে কেন আমরা দাঁড়াতে পারবো না? অবৈধ ঘোষণা করা হচ্ছে, অবৈধ। বাংলায় বলে দিই, বাংলা হিন্দি তো বলে। বৈশাদা আপনাদের বলেছে, আমি খুব সংক্ষেপে দুটো কথা বলবো। আমাদেরকে পুলিশ গতকাল সন্ধ্যে 6টায় ফাইনালি, তার আগে ভার্বালি অনেকবার দিয়েছে, 6টায় সন্ধ্যে ফাইনালি লিখিত পারমিশন দিয়েছে। ভার্বালি সকাল থেকেই দিচ্ছিল এবং পুলিশের কথা অনুযায়ী পাকসাকা 7 পয়েন্টের থেকে আমরা এগিয়ে এসেছি ওদের নির্দেশে। পদ্মপুকুর থেকে মৌলালি আমাদের ওটা শেষ করতে দেবেন, আমাদের ওটা এজেন্ডা নয়। তারপর হঠাৎ রাত্রি 10:30টার পরে 11টার সময় একটা মেল পাই যে ওটা নাকি ক্যান্সেল। আমি পাইনি, আমাদের ছাত্র যুবরা অ্যাপ্লাই করেছে, ওরা পেয়েছে। আমরা তার বিরুদ্ধে কোর্টে গেছি। আজকে সকালে 9:30টায় মেনশন করেছি, 12টায় ওটা অ্যাডমিট হয়েছে। কোর্ট শুনবে 3টের সময়, হিয়ারিং দেবে। তার মানে জমায়েতটা থাকবে, অ্যাডমিট করেছে তো কোর্ট, তার মানে যে পুলিশের যে পারমিশনটা ছিল তার ভিত্তিতে অ্যাডমিট করেছে। এবার আমরা এখানে জমায়েত হয়ে অপেক্ষা করছি। আমরা ল অ্যাবাইডিং, কোর্ট যদি বলে মিছিল করতে আমরা করব। হিয়ারিংয়ের পর আমাদের 3টে মিছিল, 2টোয় জমায়েত ছিল, আমরা 2টোয় এসেছি। যদি কোর্ট 3টের সময় হিয়ারিং দিয়ে বলে যে না মিছিল হবে না, আমরা চলে যাব। নিট নিয়ে আন্দোলনে গতকাল গুন্ডামি দেখেছে কলকাতা। TV9 বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলা করা হয়, কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। গতকালই মুখ্যমন্ত্রী SSKM-এ ছুটে গেছিলেন, আমাদের সহকর্মীরা ভর্তি ছিলেন, তাদের সঙ্গে কথাও বলেছেন। 7টা মামলা হয়েছে, 70 জন হামলাকারী চিহ্নিত। গুন্ডা দমন আইনে তদন্ত শুরু হয়েছে। এমন ব্যবস্থা নেব যে গুন্ডাদের 3 পুরুষ মনে রাখবে। বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে
আমরা লিখিত অভিযোগ পেয়েছি 7টি মামলা। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। আন্দোলনের নামে গুন্ডামিতে রক্ত ঝরেছে সাংবাদিকদের। গুন্ডা দমন আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশও। অথচ এই গুন্ডা দমন আইন নিয়েই যত আপত্তি কালীঘাট তৃণমূল ও বাম বিধায়কের। শোভনদেব চট্টোপাধ্যায় থেকে মোস্তাফিজুর রহমান সবার দাবি গতকালের আন্দোলনে নাকি কোনো গুন্ডামিই হয়নি। বিধানসভায় জোর গলায় বিরোধী শিবিরের দাবি আন্দোলন ছিল নিরস্ত্র। প্রথমেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন কালকের আন্দোলন নিয়ে, ছাত্র আন্দোলন, সেখানে 4 জন উনি লোকেট করেছেন যারা ওই বোতল বা জুতো ছুঁড়েছেন এবং তার দ্বারা আহত হয়েছেন আমাদের কিছু সাংবাদিক। যে কোনো আন্দোলনের সাংবাদিকদের উপর আক্রমণের আমি নিন্দা করছি। সাথে সাথে এই কথাও বলবো যে তারা কিন্তু সশস্ত্র ছিল না, তাই গুন্ডা দমনের মতো একটা কঠোর আইন তাদের উপর প্রয়োগ করা আমার মনে হয় যে এটা ভেবে দেখা উচিত। আমি এটা মনে হয় যে সরকার আরও অনেক আইন আছে, সে আইন প্রয়োগ করা যায়, কিন্তু গুন্ডা দমন আইন এত কঠোর আইন এদের উপর প্রয়োগ করা যায়। তারা সশস্ত্র ছিল না, মোটেই ছিল না। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, আমরা শুনতে পাচ্ছি শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে সাংবাদিকরা আহত হয়েছে, তাদের উপর হামলা হয়েছে, তিনি সেটা মানছেন, কিন্তু তার পাশাপাশি তিনি বলছেন যে এই গুন্ডা দমন আইন নিয়ে সমস্যা রয়েছে। কেন এই গুন্ডা দমন আইন নিয়ে যত সমস্যা? কারণ যারা কালকে আক্রান্ত হয়েছেন তারা তো আক্রান্ত হয়েছে, হামলা তো হয়েছে, কেন বলছেন তিনি যে সশস্ত্র ছিল না কেউ? দেখো, এর ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। তার কারণ তার বক্তব্য যে যেহেতু সশস্ত্র আন্দোলন ছিল না এবং সে কারণেই গুন্ডা দমন আইন এক্ষেত্রে প্রয়োগ করা উচিত নয়। কিন্তু তিনি যাই বলুন, বা আমরা দেখেছি যে সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা তিনিও একই দাবি করছেন। তিনি বলছেন যে ছাত্রদের আন্দোলন যে একটা ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, অনভিপ্রেত একটি ঘটনা ঘটেছে, কিন্তু সেখানে গুন্ডা দমন আইনকে লাগু করার প্রয়োজন নেই। কিন্তু তন্নিষ্ঠা, যে পরিস্থিতির মধ্যে গতকাল আমাদের সহকর্মীদের পড়তে হয়েছিল, আর সেখানে দাঁড়িয়ে যে পরিস্থিতির মধ্যে তারা কাজ করেছিল এবং তারপর তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা, মানসিকভাবে নিগ্রহ করা, এমনকি আমরা দেখেছি আমাদের যে মহিলা সহকর্মীদের যেভাবে হেনস্থা করা হয়েছে, আর সেই ঘটনা কোনো ছাত্র ঘটিয়ে থাকতে পারে বলে অন্তত মুখ্যমন্ত্রীও বিশ্বাস করছেন না, অনেক সাধারণ মানুষও বিশ্বাস করছেন না। তার কারণ তাদের আচার আচরণ কোনোভাবেই কোথাও বিরোধিতা থাকতে পারে, আর সংবাদ মাধ্যমকে নিয়ে তাদের বক্তব্য থাকতে পারে, কিন্তু যেভাবে শারীরিকভাবে নিগ্রহ করা হলো, যেভাবে তাড়া করে মারা হচ্ছে, মাটিতে ফেলে মারা হচ্ছে, সেটা কোনোদিন ছাত্র সুলভ আচরণ নয়। এবং সেই জায়গাতেই কিন্তু গুন্ডা দমন আইন লাগু করতে চাইছে রাজ্যের সরকার। কিন্তু বিরোধীদের বক্তব্য যে এতটা এখনই করার প্রয়োজন নেই, সময় আছে, ভেবেচিন্তে সরকার এগোক। কিন্তু এরই মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমরা জানতে পারছি, তাতে রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে কিন্তু শেষ পর্যন্ত এগোতে চাইছেন। বিরোধীরা কেন এই কথা বলছেন তার উত্তর অবশ্য তারা দিতে পারবেন। তাদের বক্তব্য যে খুব বেশি কিছু হয়নি, ঘটনা ঘটেছে, সে ঘটনা সমর্থনযোগ্য নয়, কিন্তু তারা বেশ বোঝা যাচ্ছে। প্রতিনিধি, ধন্যবাদ। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের ভূমিকা তারা পালন করতে ওখানে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে সংবাদ বন্ধুদেরকে নিগৃহীত করা কখনোই উচিত হয়নি। আজকে দাঁড়িয়ে বিধানসভায় আমি সেই কথাটাই বলতে উঠেছিলাম, কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি বিধানসভায়। মুখ্যমন্ত্রীও যে বিবৃতি দিচ্ছেন, সেই বিবৃতিও হচ্ছে যে পরিবেশ পরিস্থিতিকে আরও ঘোলাটে করবে। এই যে গুন্ডা দমন আইন, কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে গুন্ডা দমন আইন প্রয়োগ করার মতো কোনো ঘটনা কালকে ঘটেনি। একটা ঘটনা যেটা ঘটেছে সংবাদ মাধ্যমে, সেটার জন্য আমরা দায় স্বীকার করে নিয়েই হতো যে আমরা ভুল স্বীকার করে নিয়ে ধিক্কার জানাচ্ছি। সংবাদ মাধ্যমের উপরে এই আক্রমণ কখনোই মানা যায় না। এবং আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে
বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? ফলে এই প্রশ্নে আমার মনে হয় সাংবাদিকদেরকে যারা নিগ্রহ করে এবং তাদের পাশে যারা দাঁড়ান তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি। এরাই অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে। এর সঙ্গে কিছু আল্ট্রালেফট, কিছু টুপি পড়া লোকজন আমরা দেখতে পেলাম প্রকাশ্যে, যারা সমস্ত গণতান্ত্রিক নিয়ম ভেঙে শান্তিপূর্ণ আন্দোলনের নামে সেই আন্দোলন করে এমনকি সাংবাদিকদের নিগ্রহ করলো, পুলিশকে দিয়ে কিছু পারা গেল না। এই ঘটনা তারা ঘটলো। তারা রাজ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে, কারণ যে বিষয় নিয়ে আন্দোলন সেই বিষয়টা শর্ট আউট হয়ে গেছে। কিন্তু তারা আন্দোলনটা করছে কিসের জন্য? কোনো কারণ ছাড়া একটা আন্দোলন, কেবলমাত্র একটা অশান্তি সৃষ্টি, গণতন্ত্রকে ডিস্টার্ব করার জন্য এই আন্দোলনটা করছে। আন্দোলনের নামে গুন্ডামিতে রক্ত ঝরেছে সাংবাদিকদের। গুন্ডা দমন আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অথচ এই গুন্ডা দমন আইন নেই যত আপত্তি কালীঘাট তৃণমূল ও বাম বিধায়কের। শোভনদেব চট্টোপাধ্যায় থেকে মোস্তাফিজুর রহমান সবার দাবি গতকালের আন্দোলনে নাকি কোনো গুন্ডামিই হয়নি। এদিকে নিট ইস্যুতে আইসার আন্দোলনে অশান্ত বিহারের 8টি জেলা। রণক্ষেত্র পাটনা, ছাপড়া, সাসারাম, সিওয়ান, সীতামারি, ঔরঙ্গাবাদ, মধুপুরা। বিহারের বিভিন্ন জায়গায় পুলিশ বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর বৃষ্টি, পরপর গাড়ি ভাঙচুর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। আপনাদেরকে একই সঙ্গে 8টা ছবি আমরা দেখাচ্ছি। পাটনার ছবি দেখাচ্ছি, ছাপড়ার ছবি দেখাচ্ছি, বৈশালীর ছবি দেখাচ্ছি, আরা, ভাগলপুর, মধুপুর। পরপর আপনাদেরকে ছবি আমরা দেখিয়ে যাচ্ছি। কি অবস্থা সেখানকার জ্যোতির্ময়? দেখো, হিংসা কিন্তু ক্রমশ ছড়াচ্ছে বিহারের বিভিন্ন জায়গাতে। আজকে আইসার তরফ থেকে বিহার বন্ধের ডাক দেওয়া হয়েছিল এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নকশালরা, বিশেষত সিপিআইএমএল, তারা আজকে এই আন্দোলনকে সমর্থন করে। যে খবর আমাদের কাছে আসছে, আরজেডি এবং কংগ্রেস তারাও এই আন্দোলনকে সমর্থন করছে এবং এরপরে আজ আবার নতুন করে এই আন্দোলন কার্যত হিংসাত্মক হয়ে উঠেছে। বিভিন্ন জায়গাতে পুলিশকে লক্ষ্য করে ইট এবং তার পাশাপাশি পাথর ছোড়া হচ্ছে, ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে। কিন্তু এখনো পর্যন্ত যে খবর আসছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং এখনো পর্যন্ত যেদিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে আরো অগ্নিগর্ভ পরিস্থিতি হতে পারে। আর এর মাঝেই দিল্লি থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর, যে গভর্নমেন্ট এবং ককরোচ জনতা পার্টির নেতৃত্বের মধ্যে আজ যে তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা দুপুর 3:30টার সময়, সেই বৈঠককে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই বৈঠক কখন হবে তা এখনো পর্যন্ত ঠিক নেই। স্বাভাবিকভাবেই যদি কোনো ইতিবাচক একটু সঙ্গে থাকো জ্যোতির্ময়, একটু সঙ্গে থাকো। আমরা অবশ্যই নজর রাখবো। প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, কি বলেন যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ করো। দেখো, নতুন করে এই মুহূর্তে যে খবর আসছে, সরকারের সঙ্গে আজ ককরোচ জনতা পার্টি দুপুর 3:30টার সময় বৈঠক পূর্ব নির্ধারিত ছিল এবং সেই বৈঠক এখন কখন হবে তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুপুর 3:30টায় এই বৈঠক শুরু হবে না আপাতভাবে যে খবর আসছে, কারণ নতুন করে যে জটিলতার জায়গা তৈরি হচ্ছে তা হচ্ছে সরকার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানবে না। ককরোচ জনতা পার্টির নেতৃত্বের বক্তব্য, যদি এই দাবি মানা না হয় তাহলে বৈঠকে বসার কোনো অর্থ হয় না। স্বাভাবিকভাবেই যদি বৈঠক ভেস্তে যায় তাহলে দিল্লিতে যে একটু সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকো। Done this, beaten the students, tear gassed them, shot them with pellet guns. Those who are responsible should be punished. And the third demand is that the Prime Minister should apologize. All of these are very simple demands for the government to accept. And the fact that the government is not accepting these demands, the Prime Minister himself is busy making silly videos in which he is thanking people for making more friends on Instagram, is ridiculous at this time. It is ridiculous. He is responsible. He is responsible for young children being out on the streets all over India.
he is responsible that they are being shot with pellet guns as if they are terrorists. He is responsible. He has to answer to the nation. He has to show himself in parliament. He has to make the change that the students are asking for. He has asked Dharmendra Pradhan to resign. He has to sack him. And nothing less is enough. Because the students no longer believe in the system. The system has let them down. 152 paper leaks have happened in this regime. The system has broken them and their future. Anybody who wants to give an exam is terrified. If the paper leaks, some rich child would be able to buy it for 30-40 lakhs. What will the rest of the students do? They don't have belief in the system anymore. And you are giving them a solution from the system. You are telling them, don't worry, we'll make the law stronger. What stronger law? What bill? The same bill that they introduced a few years back. They've only increased the sentence. We will see now what all they've done. But that's not good enough, because if you don't believe in the system, how can you believe the system is going to help you? The only thing that can be done is when you step out of the system, which means the Prime Minister has to show guts, he has to show courage, he has to show responsibility, and he has to show leadership. And leadership means that if his minister is responsible and under his nose 152 papers have leaked, he sacks that minister. That is leadership. And there is no leadership coming from Narendra Modi. All that is coming are feeble excuses and force. And he can use whatever force he wants on the students. Those students will not back down because they are young, they are brave, they are earnest, and they believe that they believe in our constitution. They believe that this country gave them some rights for which they are fighting. This country belongs to them. It does not belong to anybody else. It belongs to the youth. It belongs to them. This is their future. It does not belong to Narendra Modi ji. The parliament does not belong to Narendra Modi ji. It belongs to the people of India, and the people of India are speaking. His job, his duty, his responsibility is to listen. Thank you. Thank you. Thank you. এই মুহূর্তে আমাদের দিল্লি থেকে নজর রাখতে হচ্ছে শুভজিৎ। দিল্লির কিছু ছবি আসছে এই মুহূর্তে। আরো একবার অশান্ত পরিস্থিতি, ছবি আসছে আমাদের কাছে দিল্লির ছবি। পরিস্থিতি ফের অশান্ত হচ্ছে। কেন্দ্রীয় সিজেপি দ্বিতীয় দফার বৈঠকের ঠিক আগে ফের রণক্ষেত্র দিল্লি। আরো একবার তুমুল অশান্তি। এই মুহূর্তে ছবি আসছে আমাদের কাছে। ছবি দেখছেন আন্দোলনকারীরা এবং পুলিশ ফের মুখোমুখি। দিল্লির ছবি এই মুহূর্তে আমাদের কাছে আসছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কেন্দ্র সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির দ্বিতীয় দফার বৈঠকের ঠিক আগে রণক্ষেত্র দিল্লি চত্বর। আরো একবার পুলিশ এবং সিজেপি তারা মুখোমুখি। এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, যন্তর মন্তর চত্বরে ফের অশান্ত হচ্ছে পরিস্থিতি। ফের জমায়েত, ফের অশান্ত হচ্ছে পরিস্থিতি। আরো একবার ব্যারিকেড দিয়ে তাদের রোখার চেষ্টা। এই মুহূর্তে ঠিক কি চলছে আমরা জানার চেষ্টা করছি এবং ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একেবারে লাইভ। যন্তর মন্তরে ঠিক কি চলছে এই মুহূর্তে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, এই মুহূর্তে আপডেট। এই মুহূর্তে নতুন করে আবারও যে সংঘাত শুরু হয়েছে যন্তর মন্তরে, যে ব্যারিকেড পুলিশ করেছে। জ্যোতির্ময়, একটু তোমাকে থামাচ্ছি। এই মুহূর্তে সবথেকে বড় খবর গোটা দেশের, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই মুহূর্তে গোটা দেশের সবথেকে বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই মুহূর্তের বড় খবর, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছিল ছাত্র সমাজের একটা অংশ। সিজেপি, বাম ছাত্র যুবরা রাস্তায় নেমেছিল, কংগ্রেস চেয়েছিল। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। এই মুহূর্তে সবথেকে বড় খবর। একদম এই মুহূর্তে বড় খবর, যে খবর টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আমরা দিচ্ছি আপনাদেরকে, যে জন্য পথে বসেছিলেন হাজার হাজার পরীক্ষার্থীরা, হাজার হাজার যারা সিজেপির সমর্থকরা, এবার সেই সব আপনাদেরকে জানিয়ে রাখি ইস্তফা দিলেন। সেই সমস্তটা মেনে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই মুহূর্তে বড় খবর টিভি9 বাংলা এক্সক্লুসিভলি, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জ্যোতির্ময়, যেটার জন্য এতদিন ধরে আন্দোলন, এবার
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিলেন। কথা বলার চেষ্টা করছি আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে। একটু আগে ছবি আসছিল আমাদের কাছে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ফের অশান্ত হয়ে উঠছে যন্তর মন্তর। কিন্তু তার মধ্যেই এই মুহূর্তে যে খবর সব থেকে বড়, পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়েছিলেন সিজেপির যারা সমর্থক, যারা এতদিন ধরে আন্দোলন করছেন তারা। আপনাদের মনে থাকবে গতকাল যখন বৈঠক হয়, দুজন প্রতিনিধি পৌঁছে যায়, তখনও ঠিক এই দাবি তারা জানিয়েছিলেন। কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। দেখো, অবশেষে সরকার মাথা ঝুঁকাতে বাধ্য হলো। অবশেষে এই মুহূর্তে যে খবর আসছে, এই শিক্ষামন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। কিছুক্ষণ আগেও আমরা যে খবর জানাচ্ছিলাম যে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জানানো হয়নি যে আজ কখন বৈঠকে বসা হবে, এবং গতকালই বিজেপির তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহার করা হবে না, এবং এই দাবি কার্যত আপোষহীন একটি দাবি। এবং সরকার যে বিষয়টাতে সব থেকে বেশি চাপে পড়েছে তা হচ্ছে শুধুমাত্র এই আন্দোলন দিল্লিতে সীমাবদ্ধ নয়, এই আন্দোলনের আগুন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রে, এই আন্দোলনের আগুনে দাউ দাউ করে জ্বলছে বিহার, কলকাতায় গতকাল বিক্ষোভ সমাবেশ দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ে এই আন্দোলনের আগুন ছড়াচ্ছে, যাতে সরকার রীতিমতো এই মুহূর্তে বিপদে পড়েছে। আর ঠিক এই পরিস্থিতিতেই ধর্মেন্দ্র প্রধান তিনি নিজে পদত্যাগ করেছেন, এবং সেই চিঠি প্রকাশ্যে এসেছে। আমরা TV9 বাংলাতে সেই চিঠি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন। প্রাথমিকভাবে সরকারের তরফ থেকে যে কথা বলা হচ্ছিল যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানো হবে না, কারণ মন্ত্রীর পদত্যাগ কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। 2014 থেকে 2026 সাল এই প্রথম কোনো ঘটনায় সাধারণ মানুষের বা দাবি মেনে কোনো মন্ত্রী পদত্যাগ করলেন। নরেন্দ্র মোদী জমানাতে এই প্রথম কোনো মন্ত্রী পদত্যাগ করলেন, কারণ বিজেপির তরফ থেকে বারবার ধরে যে কথা বলা হয় যে ইউপিএ জমানায় ট্রেন দুর্ঘটনা হোক বা অন্য কোনো দুর্নীতির অভিযোগ হোক, একাধিক মন্ত্রী দুর্নীতি করেছেন, একাধিক মন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু সেই পদত্যাগের পরে সিস্টেমে আদৌ কোনো বদল আসেনি। স্বাভাবিকভাবেই পদত্যাগকে কোনো সলিউশন বলে মনে করে না বিজেপি। তাদের মূল বক্তব্য যে এক্ষেত্রে সামগ্রিকভাবে সিস্টেমের পরিবর্তন করতে হবে, কিন্তু যেভাবে সমস্ত সেন্ট্রাল দিল্লি কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে রয়েছে, মেট্রো পরিষেবা বন্ধ হয়ে রয়েছে, সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত, যানজট এমন তীব্র জায়গায় পৌঁছেছে যে অনেকেই রাত পর্যন্ত বাড়ি ফিরতে পারছেন না। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিল্লিতে শুধুমাত্র এই অশান্তির আগুন সীমাবদ্ধ নয়, এবং ধর্মেন্দ্র প্রধানের মতো একজন ব্যক্তির পদত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে পূর্ব ভারতে বিজেপির বিস্তারের ক্ষেত্রে মূল যার কাঁধের উপর ভর রাখতে হয়েছে তার নাম ধর্মেন্দ্র প্রধান। ওড়িশায় জয় এনে দিয়েছেন তিনি। তার মতো হেভিওয়েট নেতা, তাকে সামনে রেখে শুধুমাত্র ওড়িশা নয় হরিয়ানাতেও লড়াই চালিয়েছে বিজেপি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তার ওবিসি আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ব্যবহার করেছে বিজেপি সংগঠন বিস্তারের ক্ষেত্রে ভোটের ময়দানে। স্বাভাবিকভাবেই এমন একজন মানুষকে উত্তরপ্রদেশ ভোটের আগে পদত্যাগ করানো বিজেপির কাছে অত্যন্ত বড় ধাক্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজে ধাক্কা লাগবে, এই কথাটাই কিন্তু বিজেপির সিনিয়র নেতারা এতদিন ধরে বলছিলেন। এবং গতকালও যখন জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন, স্পষ্টভাবে তারা যে কথা জানান যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন কিনা তারা এখনই বলতে পারছেন না। এ বিষয়ে সরকারের কি সিদ্ধান্ত সেই বিষয়ে তারা আলোচনা করে 24 ঘন্টা পর জানাবেন। এখন যেটা স্পষ্ট হচ্ছে, সরকার আঁচ করতে পেরেছিল যে কোনো পরিস্থিতিতেই এই উত্তাল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এবং সেই কারণেই অবশেষে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন। এবং এবারে আমাদের নজর থাকবে যন্তর মন্তরের দিকে, সেই জায়গা থেকে যে ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন প্রত্যাহার করে কিনা। বেশ, সঙ্গে দাও জ্যোতির্ময়। এই মুহূর্তের গোটা দেশের সব থেকে বড় খবর, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একেবারে এই দাবিতেই
এই দাবিতেই যন্তর মন্তরে সিজেপির প্রতিনিধিরা তারা অবস্থানে বসেছিলেন। Demonstrators. On the other hand, I also am saluting to my leader Rahul ji. However, the demonstrators and the students of our country have won the game. सर कैसे देखते हैं आप, धर्मेंद्र प्रधान का इस्तीफा हो गया है मांग थी लंबे समय से कम देर हो फिर भी ज्ञान की उदय हुई है और ज्ञान की उदय होते हुए धर्मेंद्र जी को लगा कि बस अभी रेजिग्नेशन के अलावा और कोई चारा नहीं बचा, तो त्याग पत्र देना ही एक ही रास्ता है। और ये बात हम लोग शुरू से ही कहते आ रहे हैं। अगर शुरू पहले ही ये नतीजे में पहुंचते सरकार और धर्मेंद्र प्रधान जी, तो इस तरह की पिलेट गन चलाने की जरूरत नहीं होती, टीयर गैस चलाने की जरूरत नहीं होती, खून नहीं बहाते और इतने जख्मी नहीं होती, चाहे पुलिस वाले हो चाहे प्रदर्शनकारी हो, जो भी हो। ये सरकार तरह तरह की कोशिशें की हैं, देशद्रोही बनाने की कोशिश की, देश विरोधी बनाने की कोशिश की, लेकिन असफल रही। और साथ साथ हमारे नेता राहुल गांधी जी जिस तरीके के सारा देश भर में छात्रों की गूंज को सामने रखते हुए आंदोलन छेड़े हैं, लगातार जिस तरह की आंदोलन कर रहे हैं, सदन के अंदर सदन के बाहर, सड़कते सदन तक, राहुल गांधी जी एक तरफ, प्रदर्शनकारियों दूसरी तरफ, दोनों की दबाव में आकर देश की सरकार ने उनको लगा बचने का और कोई चारा नहीं है, एक ही रास्ता है, वो धर्मेंद्र प्रधान की इस्तीफा। तो मैं ये जरूर मानूंगा कि ये आंदोलनकारियों की और आंदोलनकारियों के साथ देने वालों की सबकी ये जीत हुई है। सरकार खुलेआम अपना पराजय स्वीकार कर ली है, लेकिन पहले अगर करते तो ये माहौल ना पैदा होते, ये हालत ना बनते, ये सरकार को सोचना चाहिए। सर बांग्ला के लोगों से बात करेंगे। बांग्ला অদিত চৌধুরী একেবারে কড়া প্রতিক্রিয়া সিজেপির সঙ্গে। শুভময় মৈত্র বিশ্লেষক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভময় বাবু, খবরটা তো আপনি পেয়েছেন, গোটা দেশের সব থেকে বড় খবর, রাজনীতি রাঙ্গিনায় ব্যাখ্যাটা কিভাবে করবেন? কারোর জিত কারোর হার বা মোটামুটি একটা উইন উইন সিচুয়েশন? দেখুন, এই জেতাহারা রাজনীতির চলমান প্রসেস আর কি। ফলে এখানে আমরা তো যারা রাজনীতি বিশ্লেষণ করি তাদের কাছে জেতাহারাটা বড় কথা নয়। প্রথম হচ্ছে একটা বিরোধী পক্ষ আছে এবং আমাদের রাজনৈতিক দল যারা নির্বাচনে জিতে ক্ষমতায় আছেন তারাও আছেন, তাদের মধ্যে একটা দ্বান্দ্বিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মানুষ চাইছিলেন এই পদত্যাগটি। এই পদত্যাগ করেই কি সমস্ত সমস্যার সমাধান হবে তা তো নয়। অর্থাৎ এই বিষয়গুলি হচ্ছে গণতন্ত্রের একটা প্রতীকী বিষয়। এবার সেই জায়গায় আমাদের যে কেন্দ্রের সরকার তারা দেখালেন যে তারাও মাথা নত করতে জানেন, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সাধারণ মানুষ তারাও জানলো যে পৃথিবীর যে বৃহত্তম গণতন্ত্র, সেই গণতন্ত্রে শুধুমাত্র সংসদের ভেতরে নয় তার বাইরেও মানুষের মত সরকারের কাছে পৌঁছে যায়। কারণ দেখুন, বিজেপির 240 আসন ছিল, তা সত্ত্বেও তারা অন্য দলের লোকজনকে নিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছেন। ফলে সেই জায়গায় তাদের যে আধিপত্যবাদী ভাবনা যদি থেকে থাকে, সাধারণ মানুষ পথে নেমে সেই জায়গায় তাদের একটা বার্তা দিলেন। এবং আমার মনে হয় আমাদের দেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র রক্ষিত হলো। ফলে আমি বলবো দুপক্ষরই জয় হয়েছে। সর্বোপরি ভারতের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের জয় হয়েছে। আমরা চাইবো সুষ্ঠুভাবে এই আন্দোলন এবং তার যে ফলশ্রুতি, তার নিরিখে দেশের শিক্ষা ব্যবস্থার একটা উন্নতি হোক। অর্থাৎ জেতা হারা দিয়ে বারবার বিচার করে কার রাজনৈতিক সুবিধে হলো সেই কথার থেকে বড় আমাদের দেশটার সুবিধে হলো কিনা। আমরা তো কেউ কোনো রাজনীতির ফ্যান ক্লাবের সদস্য নই যে আমাদের বিজেপিকে ভালো বা তার বিরোধীদের ভালো বলতে হবে। দেশের যে ধারাবাহিকতা, দেশের যে বিবর্তন সংসদীয় গণতন্ত্রের পথে, সেটি একটা সঠিক জায়গায় থাকলো এবং গোটা বিষয়টি আমার মনে হয় অত্যন্ত সুস্থ একটি রাজনৈতিক জায়গার জন্ম দিল আমাদের গোটা ভারতবর্ষে। ধন্যবাদ। এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি তা হলো ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। সুজন চক্রবর্তী সিপিএম নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, নিটের প্রশ্নফাঁস বিতর্কে তোলপাড় গোটা দেশ, তার মধ্যে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের এবং তিনি জানিয়েছেন প্রথম দিন থেকেই এর দায় নিয়েছি। দেখুন, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে, এটা যথাযথ হয়েছে। সেই যখন ইস্তফা দিল, কেন কেন্দ্রীয় সরকার বাহানা করে তালবাহানা করে ছাত্রদের ওপরে লাঠিগুলি চালিয়ে যুদ্ধ ঘোষণা করলো, কেন? এই দায়িত্বটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আজকের এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেল ছাত্রদের দাবিটা ছিল যথাযথ
কেন্দ্রীয় সরকারের অবস্থান ছিল বেঠিক। ফলে সেই কেন্দ্রীয় সরকারের বেঠিক অবস্থান নিয়ে যারা ছাত্রদের উপরে লাঠিগুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্য রাজ্যেই হোক আর পশ্চিমবাংলাতেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাদের মনে থাকবে তিনি আগেই বার্তা দিয়েছিলেন যে এই ঘটনা অর্থাৎ নিট প্রশ্নপাত কাণ্ডে কাউকে ছাড়া হবে না, কাউকে রেয়াত করা হবে না। শুনুন। पेपर लीक घटना से पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया, लेकिन हम संतोष मानने वाले लोगों में से नहीं। और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। सोमवार से संसद का जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। সোমনাথ ভট্টাচার্য আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, এর দুটো দিক, একটু পরেই হয়তো শুরু হয়ে যাবে। যারা আন্দোলন করছিলেন তারা বলবেন যে আমাদের জয় হলো, আর সরকার পক্ষ বলবে প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছিলেন কোনো কিছু রেয়াত করা হবে না, কাউকে ছাড়া হবে না, তাই তো? একদমই তাই। আসলে দেখো, আমরা যে বিষয়টিকে যেমনভাবেই দেখি না কেন, খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে বোঝা যাবে যে একটা অঙ্ক কষা হচ্ছিল। অঙ্কটা কিছুক্ষণ আগে কমপ্লিট হলো এবং সেই অঙ্কের নাম্বারটা প্রকাশিত হলো। কেন বলছি এই কথা? কারণ এই মুহূর্তে যদি খুব ভালো করে ভাবা যায় তাহলে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলে কেন্দ্রের কি ক্ষতি? কোনো ক্ষতি নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি 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 এই মুহূর্তে ছাত্রদের দাবি মেনে নিয়ে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন তাহলে তাহলে কেন্দ্রের রাজনৈতিক লাভ কি? লাভ হচ্ছে যারা আন্দোলনকারী তাদের সমস্ত দাবিগুলো পূরণ হয়ে গেল এবং এই মুহূর্তে তাদের আন্দোলন টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এই বিষয়টা তাহলে প্রশ্ন উঠতে পারে এতদিন লাগলো কেন? এতদিন লাগলো এই কারণেই যে এই অঙ্কটা কষা হচ্ছিল। অর্থাৎ এই দাবি মানলে কি ক্ষতি, এই দাবি না মানলে কি ক্ষতি, এই অঙ্কটা কষা হচ্ছিল এবং এই অঙ্কটা কষতে যেটুকু সময় লাগলো এখন আমরা দেখতে পেলাম অঙ্কটা কষা কমপ্লিট হলো। অর্থাৎ আমাদের শাসক দল তারা বুঝলো যে এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধান যদি ইস্তফা দেন সেটা সব থেকে বেশি জরুরি, কারণ বাকি যে ক্ষতিগুলো হবে বলে আশঙ্কা করা হচ্ছিল সেইগুলোকে আপাতত পিছনে রাখা যেতে পারে বা সামনে সরিয়ে রাখা যেতে পারে। একটা পরিষ্কার অঙ্ক, এই অঙ্কটা বিভিন্নভাবে কষা হচ্ছিল, বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে কষছিল এবং যার হাতে এই অঙ্কের কষার দায়িত্ব ছিল সে সব দিক খতিয়ে দেখে অঙ্কটার কার্যত শেষ করলো বা অঙ্কটা কষা সম্পূর্ণ করলো। সঙ্গে থাকো, এই মুহূর্তের বড় খবর, গোটা দেশের ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। অত্যন্ত বড় খবর, যার ইস্তফার দাবিতে সিজেপি আন্দোলনে নেমেছিল। আমরা দেখেছিলাম যন্তর মন্তরের সেই ধর্ণা, ছাত্র সমাজের একটা অংশ, বামপন্থী ছাত্র সমাজে তারা সেখানে পৌঁছে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিজেপির আন্দোলনে যাবে বলেছেন সোমবার। তার আগে বারংবার সরকারের উপর তারা চাপ তৈরি করার চেষ্টা করছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কংগ্রেস তারাও রাস্তায় নেমেছিল, যদিও তারা একটু পরে রাস্তায় নেমেছিল সিজেপির সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। কংগ্রেসেরও দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। গতকাল আমরা দেখলাম এক প্রস্ত বৈঠক হয়, কখনো জনতা পার্টির 2 জন প্রতিনিধি এবং কেন্দ্রের 2 জন প্রতিনিধি তারা বৈঠক করেন। আজকেও বৈঠক হওয়ার কথা ছিল, তারই আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এবং আমাদের সহকর্মী সোমনাথ যে কথা বলছিল, আগামীতে হয়তো দুটো ন্যারেটিভ আলোচনায় চলে আসবে। যারা আন্দোলন করেছেন তারা হয়তো দাবি করবেন এটা আন্দোলনের জয়, পাশাপাশি সরকার পক্ষ তারা দাবি করবেন প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছিলেন কেউ জড়িত থাকলে, কেউ দোষী হয়ে থাকলে কাউকে কোনো রকম ছাড়া হবে না। তাই সরকার মনে করেছে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। এখন দেখা যাক যে আন্দোলনের কোনো ইস্যু আর থাকে কিনা, আন্দোলনকারীরা চালিয়ে নিয়ে যায় কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ককরোচের কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ পান কিনা। একদম তাই। সোমনাথের সঙ্গে আরেকবার কথা বলি। সোমনাথ, ধর্মেন্দ্র প্রধান তিনি আরো একটা বিষয় বলেছেন যে তরুণ প্রজন্ম বা তরুণরাই আমাদের আসল শক্তি, যুব শক্তি দেশের আসল শক্তি, সেটা বলে তিনি কি ইঙ্গিত দিলেন?
সৌগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌগত বাবু, দলের তরফ থেকে আপনাদের রিয়াকশন আগে একবার নেই, তারপর আমি পরের প্রশ্নে আসছি, প্লিজ। আমরা খুব আনন্দিত। এটা একটা গণতান্ত্রিক আন্দোলনের, ছাত্র জনতার আন্দোলনের একটা বিরাট বড় জয়। সরকার এতদিন পর্যন্ত অনড় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলন জয়ী হলো এবং ওরা পদত্যাগ করতে বাধ্য করালো ধর্মেন্দ্র প্রধানকে। যে সরকার ছাত্রদের উপর নির্মমভাবে লাঠি চালিয়েছে, তাদের আহত করেছে, তাদের আন্দোলন ভেঙে দেওয়ার বারবার চেষ্টা করেছে, সেই সরকার মাথা নিচু করলো। এবং এই প্রথম আমি দেখছি যে ছাত্রদের আন্দোলনে ওরা একজন মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করলো। ছাত্রদের আন্দোলন চলছিল, আমরা সব বিরোধী দল ওদের সমর্থন জানিয়েছি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ হয়নি 5 দিন। এখন দেখা যাক যে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায়। এই জায়গা থেকে সৌগতবাবু আমার প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা, সেই কারণেই আপনার কাছে প্রশ্নটা করছি। সিজেপি কি মুভমেন্ট করবে? হয়তো সিজেপি একটু পরেই সেটা জানিয়ে দেবে সাংবাদিক বৈঠক করে। আপনারা যারা সিজেপির মুভমেন্টটাকে সমর্থন করেছিলেন, যে ইস্যুতে করেছিলেন, ইস্যুটা কি এখানে ক্লোজ হয়ে গেল? না না, ক্লোজ হলো না। সব ইস্যু এখনো খোলা আছে। তার কারণ দাবি তো অনেক কটা ছিল, তার মধ্যে ছিল যে যারা হচ্ছে আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, যারা আক্রমণ করেছে সেই পুলিশকে শাস্তি দিতে হবে, যারা সুইসাইড করেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পুরো এই পরীক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এসব সমাধান হয়নি। আমরা আলোচনা করব, বিরোধী দলরা করে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু আমার ভীষণ আনন্দ, এই সরকার মনোভাব তারা মাথা নত করতে বাধ্য হলো। আন্দোলন দিল্লি থেকে ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষে, কলকাতাতেও ছড়িয়েছিল, এটাই আনন্দের বিষয়। এবং এখন এটা একটা জায়গায় এসেছে। একদম শেষ প্রশ্ন সৌগত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কি যাচ্ছেন দিল্লিতে? সেটা এখনো জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাত্রিরে বা পরশু সকালে দিল্লি আসার কথা, কিন্তু এই নতুন পরিস্থিতির পর ও সিদ্ধান্ত এখন আমি জানি না। ধন্যবাদ সৌগত বাবু। যে বড় খবরে এই মুহূর্তে নজর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিজের প্রশ্নফাঁস বিতর্কে তোলপাড় ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। এবং বিজেপি বিরোধী যারা, অর্থাৎ যারা কংগ্রেসের তরফ থেকে আমরা কথা বলছিলাম, কংগ্রেসের মুখপাত্রের সঙ্গে কথা বললাম, আমরা সিপিএম এর বক্তব্য শুনলাম, তাদের সবাই বলছেন যে তারা আনন্দিত। তৃণমূলের সঙ্গে আমরা কথা বললাম, তারা বলছেন আনন্দিত এই পদক্ষেপে। যে কথা হচ্ছিল সোমনাথের সঙ্গে কথা বলছিলাম। সোমনাথ, যে বিষয়টা আমি বলছিলাম যে ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়ে যে বিষয়টা বিশেষ করে সামনে এনেছেন তা হচ্ছে তরুণ প্রজন্মই আমাদের ভবিষ্যৎ। একদম তাই, এই কথাটাই তাকে বলতে হতো এবং তিনি ওই কথাটাই বলেছেন। এর মধ্যে কোনো কিন্তু সারপ্রাইজ এলিমেন্ট নেই। কিন্তু যেটা ঘটনা সেটা বলে যে কী এমন ঘটলো যার জন্য গভর্নমেন্টকে এত তাড়াতাড়ি অনড় অবস্থান থেকে সরতে হলো। ওই একটু আগে যেটা বলছিলাম, অঙ্ক কষা এবং অঙ্কের সিঁড়ি ভাঙতে ভাঙতে এমন একটা হিসেব পাওয়া যেখানে কোনো হিসেব মিলছে না এবং যেখানে মনে হচ্ছে যে এই অঙ্কটাকে যত দ্রুত সম্ভব শেষ করে দাও। তাতে দুটো জিনিস হবে, একটা হচ্ছে যে অঙ্কটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং অনেক সময় এই মুহূর্তে আমরা যন্তর মন্ত্রের দিকে নজর রাখছি, সরাসরি যন্তর মন্ত্রের দিকে নজর রাখছিলাম। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুবাবু, আমরা দেখলাম যে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন, যে দাবি দাওয়া সিজেপি এতদিন ধরে রাখছিল সেই দাবি দাওয়া মেনে নিলেন। আমরা দেখলাম যে তিনি পদত্যাগ করলেন শেষমেশ। এই বিষয়টাতে আলটিমেটলি কার জয় কার হার কিভাবে দেখছেন পুরো বিষয়টা?
দেখুন, এটা জয় পরাজয়ের চাইতেও বড় হচ্ছে একটা কৌশলের অবস্থান নিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা তো ঠিক, পুরো আন্দোলনটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল যে পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, ন্যায় বিচার এবং আত্মহত্যা যারা করেছেন তাদের ন্যায় দেওয়া। এর পরিবর্তে ফোকাস হয়ে দাঁড়িয়েছিল আন্দোলনকারীদের ধর্মেন্দ্র প্রধান। ফলে ধর্মেন্দ্র প্রধানের রিজাইন দেওয়ার পরে প্রশ্ন চুরি ঠেকানো যাবে কিনা চাইতেও বড় প্রশ্ন যেটা দাঁড়ালো, আন্দোলনের অভিমুখটা কিন্তু পাল্টে গেল। অর্থাৎ আন্দোলনকারীদের যে মুখ্য ইস্যুটা যখনই সমাধান হলো, এবার তারা বাইরে প্রচার করবে আমাদের জন্য এটা হয়েছে, হ্যান ত্যান রাজনৈতিক মাটি শক্ত করার কৌশল নেবে। কিন্তু আপাতত যে আন্দোলন, একটু সঙ্গে থাকুন প্লিজ। We have bloody Senate. क्या कहते थे ये? क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। वैष्णवी, give me the names of all the नीट वाले बच्चों का बैनर लो। This is for them. ये उन सभी बच्चों के लिए जिनकी जिंदगी धर्मेंद्र प्रधान ने ली थी। प्रदीप मेघवाल, ऋतिक मिश्रा, सिद्धार्थ हेगड़े, भाग्यश्री, अंशिका पांडे, उमेश माली, रेणु मीना, रिया कुमारी थापा, शिवानी यादव, अनु गिरना, पावन पटेल, आकांक्षा चतुर्वेदी, रीमा बेगम, मैथिली अशोक सोनवणे, अवंतिका मौर्य, जतीन कुमार, गोपिका, शेख सना, वेत्रियानंदम, ये वो बच्चे हैं जिनको आज न्याय मिला है। मैं चाहता हूं मैं चाहता हूं 2 मिनट का साइलेंस, 2 मिनट का साइलेंस इन बच्चों के लिए, 2 मिनट का साइलेंस इन बच्चों के लिए प्लीज। लेकिन नहीं भाई यार, बैरिकेड से दूर पीछे हटिए, सारे लोग पीछे हटिए, पीछे हटिए, बैरिकेड गिर जाएंगे, पीछे हटिए प्लीज, पीछे हटिए, बैरिकेड से पीछे हटिए, बैरिकेड से पीछे हटिए। देखिए, धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया है, और ये इस्तीफा गवाह इस बात का, अगर आप लोग डरेंगे नहीं, अगर आप लोग इस सरकार के सामने झुकेंगे नहीं, तो अच्छे के इस्तीफे ले सकते हैं हम। तो डरना नहीं है, डरना नहीं है, डेमोक्रेसी है। अगर डेमोक्रेसी में बोलने से डर लगने लगे तो कैसी डेमोक्रेसी है? डरना नहीं है। अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे, और इन्हें लाइन में रखना जरूरी है, इन्हें लाइन में रखना जरूरी है, क्योंकि ये जो आज खुद को बादशाह समझ बैठे हैं ना, ये हमारी वजह से बैठे हुए हैं।
इस्तीफा हो गया है, लेकिन हमारी दो और मांगे, ऐसे ही नहीं जाएंगे। नीचे उतरो, ऐसे ही नहीं जाएंगे। कॉकरोच है, एक बार घुसता है तो निकलता नहीं है कॉकरोच। धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया, लेकिन जिन बच्चों ने सुसाइड करी है उनके परिवार को 1 करोड़ का मुआवजा और मिलना चाहिए ना, मिलना चाहिए ना, 1 करोड़ का मुआवजा उन सारे परिवारों को। और दूसरा, ये जो पुलिस वाले गुंडों ने हरकत करी थी 20 तारीख को, उसके ऊपर पुलिस वालों के ऊपर एक्शन तो होना ही चाहिए। डीसीपी संदीप लांबा, एसीपी अजय शर्मा, सचिन शर्मा, ये जो लाठियां चलाई है ना आपने अमित शाह और मोदी के नाम पर, अभी एक इस्तीफा हुआ है, याद रखना कॉकरोच से पंगा नहीं लेना है। अगर एक मंत्री का इस्तीफा ले सकते हो तो तुम लोग क्या हो, तुम्हारी हमने लाठियां खा ली, सर फुड़वा लिया। इस देश के स्टूडेंट्स ने बहुत हिम्मत वाला काम करा है। तो 20 जुलाई के बाद और 20 जुलाई से जितने भी स्टूडेंट्स के ऊपर केसेस किए गए वो सारे के सारे वापस होने चाहिए। एंड टू द पीपल ऑफ इंडिया, टू भैया to the people of India, this is how a democracy should be. ये लोकतंत्र है। मुझे पिछले एक महीने से बहुत बड़े पॉलिटिशियंस, बहुत बड़े मीडिया वाले कहते थे क्या कर रहे हो, कब तक बैठोगे, नहीं देंगे इस्तीफा। अब जानते नहीं हो क्या इस सरकार को, बहुत ही निर्दयी सरकार है, किसी की नहीं सुनती है ये सरकार, अपनी मनमानी करती है, बहुत जिद्दी सरकार है। এই মুহূর্তে আমরা নজর রেখেছিলাম যন্তর মন্ত্রের দিকে। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। We have bloody Senate. क्या कहते थे ये, इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। वैष्णवी, give me the names of all the legal panel now. সুকান্ত ঘোষ রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, শুভজিৎ রয়েছে, তন্নিষ্ঠা রয়েছে স্টুডিওতে। এই গোটা বিষয়টাকে যদি ছোট করে বলতে বলি, আগে ব্যাখ্যা কিভাবে করবেন ছোট করে? দেখুন, এটা তো বেসিক্যালি সিজেপির যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে হয়তো এটাকে নিতে হয়েছে, এবং বেসিক্যালি তাদের দাবিটাও এটা কিন্তু তারা অনড় ছিল। সেক্ষেত্রে সরকার হয়তো এক্ষেত্রে কোনো স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করেছে, কারণ যে কোনো সময় যেহেতু বাংলাদেশ নেপালের মতো আমাদের ভারতবর্ষ নয়, এর আয়তন এবং জনসংখ্যা এবং সার্বিকভাবে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান তা অত্যন্ত শক্তপোক্ত। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে অন্তত সরকার একটা স্থিতাবস্থার অবস্থান নিয়েছে, কারণ যদি শিক্ষামন্ত্রী আজকে ইস্তফা না দিতেন
তাহলে হয়তো এই আন্দোলনটা বিপদগামী হতে পারত। কারণ এই সিজেপির গতকাল আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া হাউসকে আক্রমণ করেছে কলকাতার ধর্মতলায়, তখন কিন্তু এখান থেকে এই আন্দোলনে বহু পক্ষ ঢুকে গিয়েছিল এবং সেই কারণে মূলত এই মানে ককরোচ পার্টির যে এই আন্দোলন তার চাপেই মূলত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই পদত্যাগ বলে আমি মনে করছি। একটু সঙ্গে থাকুন। आना चाह रहे ना करें। सर इंटरनेट भी बंद किया जाएगा। देखिए इंटरनेट बंद कर दिया, मेट्रो स्टेशन बंद कर दिया, उसमें न्यूज़पेपर चिपका दिया, ये सब करने बहुत बड़ी बातें हैं। प्रशासन को इस किस्म से काम नहीं करना चाहिए। लोग तब भी हजारों की संख्या में यहाँ पे जुड़ रहे हैं, से कोई फायदा नहीं है। लोगों को खाना पानी उनका मूवमेंट आप रोक नहीं सकते हो, संवैधानिक है, इलीगल है। दिल्ली पुलिस इलीगल काम करना बंद कर दे, ये हमारा इमीडिएट डिमांड है। कितने बजे जाएंगे आप मीटिंग के लिए? जब बुलाएंगे अभी वो टाइम बताएंगे फिर आएंगे, उसके पहले भी हो सकता है। चलिए कहाँ সুকান্ত বাবু, এই রাজনীতির টাইম লাইনটা না অনেকটা বড়, এখানে হারা জেতা পুরোটাই কারোর জেতা কারোরটা হারা সেটা না আপেক্ষিক এবং সময়টাও খুব সীমিত। আমার এখান থেকে পরের প্রশ্ন, এটা কার জয় দেখবেন, কার হার দেখবেন, নাকি দুজনেরই উইন উইন সিচুয়েশন দেখবেন, নাকি কারোর কৌশল দেখবেন? এটা তো রাজনীতির একটা কৌশল বলতেই হয়, কারণ ওই যে আমি আগে যেটা রিপিট করছি একই জিনিস, যে মূলত এই পরিস্থিতিতে জেন জি তথা এই যে ককরোচ পার্টি তাদের যে মূলত যে আন্দোলনের জায়গাটি সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছিল। একদিকে বিহার, একদিকে পশ্চিমবঙ্গ সহ দিল্লির জান্তর মন্তর, সেখান থেকে আন্দোলনটার পথ হয়তো কোনোভাবে সেটা ছাত্রদের, যুবদের এবং সার্বিকভাবে অনেককে প্রভাবিত করেছিল। তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করছেন কুণাল ঘোষ। और न्यू जनरेशन जो मूवमेंट कर रहे थे, ये भाजपा फालतू ये जेदाजेदी कर रहे थे, तो बहुत पहले होना चाहिए था। ये दिस इज द विक्ट्री ऑफ द न्यू जनरेशन एंड स्टूडेंट्स ऑफ होल कंट्री। আমরা দেখছিলাম কুণাল ঘোষ, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সুকান্ত বাবু প্লিজ, আপনাকে থামিয়েছিলাম। না, আমি এটা বলবো, একদিকে তো জেনজি বা ককরোচ পার্টির জয়, তবে একটা ঠিক, এটা সরকারেরও কিন্তু অনেক দিক থেকে মানে এই তৃতীয় বৈঠকের আগেই কোনো একটা সেই যে সিদ্ধান্ত যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কোথাও গিয়ে কিন্তু তার দাবির প্রতি সম্মানও রাখা হলো এবং এই আন্দোলনটাকে অন্য জায়গায় যেন না পৌঁছে যায়, মানে এই আন্দোলন যেন সহিংস না হয়ে ওঠে, শুধু ছাত্রদের এই তাদের দুর্নীতি এবং নিটের প্রশ্নপত্র ফাঁসের এই যে বিরুদ্ধে যে আন্দোলন তার মধ্যেই সীমিত থাকে। মানে কোনোভাবেই সরকার চাইছিল না এই অবস্থায় অন্তত নিজেদের ব্যাকফুটে রাখার। আর যেটা সিজেপি করছিল মূলত বা বামপন্থী সংগঠনটা করছিল, সেটা কোনোভাবে যেন তাদের অবস্থান যে তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগই চাইছেন, এটা প্রধান দাবি, এটাকে দেখেই যেন আন্দোলনে আরো বেশি তীব্রতর না হয়ে ওঠে। এরপরে কি হবে, কি মনে হয়? এই আন্দোলন দেখুন, এটা তো সংগঠিত কোনো রাজনৈতিক দল নয়, এটা বিচ্ছিন্নভাবে রাজনৈতিক ব্যবস্থা এরকম তৈরি হয়। এবার এই গণ আন্দোলনের অভিমুখটা যদি ওনাদের কোনো রাজনৈতিক স্বার্থ থাকে তাহলেই যাবে, না হলে শুধুমাত্র ছাত্র যুবদের যে বিভিন্ন অভিযোগ অনুযোগ সেটা নিয়েই সীমিত থাকবে। কিন্তু আমার সেটা মনে হয় না। এটা কিন্তু ইতিমধ্যেই তার শেকড় প্রথিত হয়ে গেছে এবং এটা কিন্তু আরো